দর্শক, আজকে আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। যারা এই কদিন খুব আপডেট খবরের অপেক্ষায় ছিলেন, তাদেরকে আমি খবরগুলো দিতে চাই। ১ম যে খবরটি সেটি হলো ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের কাছে আবারও অবিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত হয়ে গেছেন। কারণ তিনি একেকটা সময় একেকটা কথা বলছেন। সপ্তাহের শুরুতে একটা বলছেন, সপ্তাহের শেষে আরেকটা বলছেন। দিনের শুরুতে একটা বলছেন, দিনের শেষে একটা বলছেন। পাশাপাশি নেতানিয়াহুর একটা মহা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন, অবশেষে আরবরা বা মুসলিম বিশ্ব সেই পরিকল্পনা বুঝে ফেলে তাকে আবারও ব্যর্থ করে দিয়েছে। ইরান তার সবচেয়ে বড় কৌশলের খেলাটা এবার শুরু করেছে। যে খেলায় দুটো পরাশক্তি এক প্রকার ধপাস করে মাটিতে পড়ে গেছে। দর্শক, দুর্দান্ত কিছু খবর আছে। সংক্ষিপ্ত খবরটি করব। এই সময় সাধারণত সবাই ব্যস্ত থাকেন, তাই খুব লম্বা করতে চাই না। ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে একটি যুদ্ধ বিমানে একটি মিসাইল আছে। সেখানে তিনি ইংরেজিতে লিখেছেন, যার বাংলা অনুবাদ হলো, তিনি ধন্যবাদ জানাচ্ছেন আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য। অর্থাৎ মিসাইলের ছবিটি দিয়ে তিনি বলতে চাচ্ছেন তিনি ইরানে আবারও আক্রমণ করতে যাচ্ছে, কারণ ইরান সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এইরকম প্রতিদিন হিরো আলম মার্কার ছবি আমরা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রতিদিনই দেখছি, প্রতিদিনই দেখছি। এবং তিনি আমার মনে হয় যে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন। এবং সেখানে তিনি বসে, বসে প্রত্যেকদিন নিজেকে হিরো হিসেবে প্রকাশের জন্য এই ছবিগুলোকে গ্রাফিক্স করে বা এআই দিয়ে তৈরি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরি করে পোস্ট করেন। এবং দেখেন কে কি বলেছে, এটার রিঅ্যাকশন দেখার জন্য তিনি অপেক্ষায় থাকেন। খোদ ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজের দেশের মধ্যে সর্বাধিক বিপদে আছেন। ডেমোক্রেটরা তাকে চাপে ফেলেছে, বিষয়টা এরকম না। তাকে খোদ রিপাবলিকানরাও বিপদে ফেলে দিয়েছে এবং রিপাবলিকানরা তার বিকল্প খুঁজতে শুরু করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই তার দেশের মধ্যে এত চাপে থাকেন যে চাপের জন্য তাকে প্রতিদিনই ভিন্ন, ভিন্ন কথা বলে রাজনীতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে। অনেকটা মিথ্যাবাদী রাজার মতো। কি ঘটেছে শোনেন। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বললেন। তিনি বললেন যে, "আমি ইরানকে যে বিষয়গুলোর প্রস্তাব দিয়েছি, ইরান এই বিষয়গুলো রাজি হয়নি। এখন তোমার আমার সামনে সমূহ একটা বড় আক্রমণের সুযোগ আছে। এমন হতে পারে যদি ইরান রাজি হয়ে যায় আমাদের প্রস্তাবে, আমি সরে যাব, তুমি আক্রমণ করবে। আমি তোমাকে সমর্থন দেব।" ১। ২ নম্বরে তিনি বলছেন যে, "ইরানের নিউক্লিয়ার আমরা আমাদের হাতে আনবই। ইরানকে কোনোভাবেই তার নিউক্লিয়ার হাতে রাখতে দেব না। যদি ইরান এটি না করে, আমরা ইরানের সকল নিউক্লিয়ার প্ল্যান্ট উড়িয়ে দেব। একটা নিউক্লিয়ার প্ল্যান্ট আমরা রাখবো না। সবগুলোকে ধ্বংস করে দেব।" এবং সেই হিসেবে তারা একটা বড় হামলার পরিকল্পনা তৈরি করে রেখেছেন। এমনও কথা হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বের মোড়লদের সাথে তার তুরস্ক, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, পাকিস্তান সহ আরো অনেকগুলো দেশ, তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে টেলিফোনে কথা বললেন। বললেন যে, "আমি এই যুদ্ধটাকে বন্ধ করতে চাই, ইরানের সাথে যে যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হয়েছে।" এই আলোচনাগুলো শেষ করে তিনি নেতানিয়াহুকে কানেক্ট করলেন লাইনে এবং বললেন যে, "বিবি আছে অপর প্রান্তে লাইনে।" নেতানিয়াহুর আরেকটি সংক্ষিপ্ত বা ডাকনাম হলো বিবি। তো তিনি বললেন সকল মুসলিম দেশকে যে, "তোমরা সবাই ইসরায়েলকে স্বীকৃতি দাও, তাসলিম করো, মাথা নিচু করে তাকে মেনে নাও।" তো যারা ইরান ইস্যুতে আমেরিকার সাথে এই আলোচনায় ছিল, রজব তৈয়ব এরদোয়ান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির, সৌদি আরবের আ আমাদের যিনি এখন রাষ্ট্রপ্রধান বলা যায় না, বাট ডিফেক্ট যিনি আছেন, ক্রাউন প্রিন্স বা প্রধানমন্ত্রী আমরা যাকে বলি, মোহাম্মদ বিন সালমান, এমবি যায়েদ ছিলেন, জায়েদ ছিলেন, শেখ তামিম বিন হামাদ আল থানি ছিলেন, এরকম অনেকে ছিলেন। যখন ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প, তখন সকল মুসলিম নেতা চুপ মেরে গেলেন। আর কোন কথা বললেন না। ট্রাম্প বললেন, "তোমরা কি শুনছো? আমি তোমাদেরকে একটি প্রস্তাব দিলাম যে তোমরা ইসরায়েলকে মেনে নাও, স্বীকার করো, তাসলিম করো, স্বীকৃতি দাও।" তখন সকল মুসলিম
লিডাররা একদম চুপ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে কেউ রাজি হয়নি। ট্রাম্প বোঝাতে চেয়েছেন, হে মুসলিম বিশ্ব, ধ্বজভঙ্গ মুসলিম বিশ্ব, ইসরায়েল এমন একটি দেশ যারা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে যে লড়াইটা হয়েছে তাদের ইচ্ছাই আমি করেছি এবং যারা ইসরায়েলকে মেনে নেবে না তাদের পরিণতি ইরানের মতো হবে। তোমরা দ্রুত আব্রাহাম অ্যাকর্ডের কি বলে শর্ত অনুযায়ী ইসরায়েলকে মেনে নাও। কোনো মুসলিম রাষ্ট্র রাজি তো হয়নি, বরং কোনো আওয়াজই করেনি। ডোনাল্ড ট্রাম্প বারবারই প্রশ্ন করলেন, তোমরা কি শুনতে পাচ্ছ? অর্থাৎ সবাই লাইনে ছিল টেলিফোনের। একজনও এ ব্যাপারে ইয়েস বলেন। সৌদি আরব বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে বা ডোনাল্ড ট্রাম্পকে, তুমি ইরানে আর কোনো হামলা করবে না এবং আমার ভূমি ইউজ করতে পারবে না। কারণ তুমি ইরানে হামলা করার পর ইরান আমার দেশের মধ্যে যে তাণ্ডব চালাবে এটা মেনে নিতে বা সহ্য করতে আমার দেশ প্রস্তুত নয়। তুমি আক্রমণ করো ইরানে, আর জরিমানা দিচ্ছি আমরা বা আমরা আরবরা। এটা হতে পারে না। এটা আমরা মেনে নিতে পারছি না। তোমাকে আর আমার এই কাজে অর্থাৎ সৌদি আরবে বসে তুমি আর কোনো ইরানে হামলা করতে পারবা না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, সৌদি আরব তাকে না বলে দিয়েছে। কাতার, কুয়েত একই পথে হেঁটেছে। আরব আমিরাত একই পথে হেঁটেছে, বাট আরব আমিরাতের হাঁটার কৌশলটা আবার ভিন্ন। আরব আমিরাত এই মুহূর্তে ২ টো কনফিউশন এ আছে। ১, যদি ইরানে হামলা হয়, ইরান যদি হেরে না যায়, তাহলে আরব আমিরাতকে ইরান দখলে নিয়ে নেবে। আর যদি হেরে যায়, তাহলে মুসলিম বিশ্বের মোড়ল হয়ে যাবে আরব আমিরাত। এখন আরব আমিরাত ঠিক বুঝতে পারছে না যে আসলেই আমেরিকা, ইসরায়েল ইরানকে হারাতে পারবে কি পারবে না। আমি একদম সহজ করে এই ব্যাখ্যাটা দিলাম। এটাকে অনেক তাত্ত্বিকভাবে গুছিয়ে অনেক কিছু বলার অর্থ হলো আমার অনেক দর্শক বুঝবে না। অর্থাৎ সৌদি আরব সহ বাকি আরবরা চাচ্ছে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক আর না হোক। কারণ তারা ব্যাপক ক্ষতির মুখে আছে। একদিকে হরমুজ বন্ধের জন্য গালফ কান্ট্রির তেল বেচাকেনা প্রায় বন্ধ। অন্যদিকে যদি যুদ্ধটা শুরু হয়, তাহলে হুতিরা বাবুল মান্তাফ বন্ধ করে দিবে। তাহলে গালফের এই প্রান্ত বন্ধ হয়ে গেলে পুরো গিট্টু লেগে যাবে। আরবের অবস্থা করুণ হয়ে যাবে। আবার আরবদের এই চিন্তাটা করতে হচ্ছে, ইরান যদি ফ্রি হ্যান্ড এ তেল বিক্রি করতে পারে, অর্থাৎ সকল স্যাংশন উঠে যায় আরবের উপর থেকে, কি বলে আ ইরানের উপর থেকে। ইরান যদি পুরো বিশ্ব বাজারে তার তেল গ্যাস বিক্রি করতে পারে, তাহলে তেলের দাম চলে আসবে ৳৪০-৫০ পার ব্যারেল। এই মুহূর্তে এটি আছে ৳৭০-৮০ অর্থাৎ এই মুহূর্তে না, এখন তো ১০০ র উপরে আছে। মানে যুদ্ধের আগে যেটা ছিল ৳৭০-৮০ বা ৳৮০-৯০ র মধ্যে। তো মার্কিন যুক্তরাষ্ট্র বুঝার চেষ্টা করছে, যদি হরমুজ প্রণালীতে টোল আদায় করে ইরান, তাহলে তার বিশাল অঙ্কের লাভ। মিলিয়ন না, বিলিয়ন ডলার ঘরে চলে আসবে। দ্বিতীয়ত, স্যাংশন ইরানের দাবি অনুযায়ী তার উপর থেকে যদি সকল স্যাংশন তুলে নেয়া হয়, নিষেধাজ্ঞা, তাহলে আমেরিকা যে তেল নিয়ে বিক্রি করে, আমেরিকা এবং গালফ কান্ট্রি আরবের তেল বাজারে তাদের বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। মাঝখান থেকে ইরান লাভবান হবে। কারণ ইরানের তেলটা যখন বিশ্ববাজারে যাবে তখন এই তেলটার দাম কমে যাবে। তো ৳৪০-৫০ যদি তেল চলে আসে, তখন বাংলাদেশে আমাদের বা পাকিস্তান বা ভারত, আমাদের মতো দরিদ্র দেশগুলো খুব অনায়াসে আমরা অল্প টাকায় তেল পাবো। ইরান যদি তেলটা বিক্রি করতে পারে নিষেধাজ্ঞার বাইরে থেকে। আর যদি ইরান এই কাজটি করতে না পারে, তাহলে ইরানকে অনেক বড়, মানে কি বলবো, আরো ক্ষতির মুখে পড়বে। আর যদি ইরান সফল হয়, তাহলে আমরা সফল। আর সৌদি যদি বা আরবরা যদি মার্কিন কি বলবো প্রেসক্রিপশন অনুযায়ী ইরানকে নিষেধাজ্ঞার মধ্যে রাখতে পারে, তাহলে সৌদির লাভ, আরবের লাভ, আমেরিকার লাভ, আমাদের মতো দরিদ্র দেশের ক্ষতি। তার মানে এখন ইরানের তেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে মিস্টার মানে নেতানিয়াহুর যে পরিকল্পনা ছিল, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্ল্যান করেছিলেন যে তিনি একটি যুদ্ধ ছড়িয়ে দেবেন। এই যুদ্ধটা ছড়িয়ে তিনি ফলস ফ্ল্যাগ অপারেশন হোক বা যেকোনোভাবে, ধরুন আমেরিকা, ইসরায়েল আরবের ঘাঁটিগুলো ব্যবহার করে হামলা করবে। ইরান এটাকে ইরান যুদ্ধ ভেবে ইরান তাদের উপর হামলা করবে। ইরান যখন আরবে হামলা করবে, সম্মিলিত গালফ কান্ট্রি এই হামলাটা ইরানের বিরুদ্ধে শুরু করে দেবে। তার মানে আরব ভার্সাস ইরান যুদ্ধ শুরু হবে। এতে করে ইসরায়েল, আমেরিকা বা তার মিত্ররা টনে অস্ত্র বিক্রি করবে।
আরবের কাছে। আর তাদের পেট্রো ডলারগুলো তাদের পকেটে ঢোকাবে। আর এতে করে হয় ইরান ধ্বংস হবে অথবা আরব দুর্বল হবে। আরব দুর্বল হওয়া মানে আরবের আরো অস্ত্র লাগবে, আরো অস্ত্র বিক্রি করবে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনী বা তার মিত্ররা আরবের নিরাপত্তার নামে আরো ঘাঁটি করবে, আরো টাকা কামাই করবে। এবং শেষ পর্যন্ত আরব ইরান যখন যুদ্ধ চলবে তখন নেতানিয়াহু আর ট্রাম্প আস্তে করে কেটে পড়বে। তারা তাদের জায়গায় চলে যাবে। এই যুদ্ধটা লং টাইম ইরানের সাথে চলবে কাদের? আরবের। যেহেতু এর আগেও ৭-৮ বছর ইরান যুদ্ধ করেছে। ইরান তো থেমে যাওয়ার জাতি না বা হেরে যাওয়ার জাতি না। এই যুদ্ধটা যুগের পর যুগ চলতে পারে বা ১০ বছর চলতে পারে, ৮ বছর চলতে পারে, ৫ বছর চলতে পারে। পুরো টাইমটা আরবের পুরো অর্থনীতি কন্ট্রোলে নেবে ইসরায়েল, আমেরিকা। এই পরিকল্পনাটি ছিল আমাদের নেতা কাকুর এবং সেইভাবে তিনি যুদ্ধটা শুরু করেছেন। এবং যুদ্ধটা শুরুর পর এখানে রজব তৈয়ব এরদোয়ান বলতে পারি, পাকিস্তান বলতে পারি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারি, আলী লারিজানি নিরাপত্তা প্রদানের কথা বলতে পারি, তুরস্কের গোয়েন্দা বাহিনীর কথা বলতে পারি, যারা প্রত্যেকটি মুসলিম বিশ্বকে একটি বার্তা দিয়েছে। এই খেলাটা ইসরায়েলের, আমেরিকার। যতটা না আমেরিকা তার চেয়ে বেশি ইসরায়েলের। এবং কোন মুসলিম বিশ্ব ইরানে আক্রমণ করো না। কারণ মুসলিম বিশ্ব আক্রমণে জড়িয়ে গেলে ওরা তোমাদের কাছে অস্ত্র বিক্রি করে তোমাদের মধ্যে হানাহানিটাকে এমন মাত্রায় নিয়ে যাবে এবং ওরাই ফলস ফ্লাগ অপারেশন করবে। ধরেন ইসরায়েল কখনো ইরানে করবে, কখনো সৌদি আরব করবে। কেন না কখনো মক্কা মদিনায় ইসরায়েল আক্রমণ করে বসবে। তখন মক্কা মদিনা মানে কি সবচেয়ে বড় আবেগের জায়গা। হেরাম শরীফ সবচেয়ে আবেগের জায়গা। তখন পুরো মুসলিম ইরানের বিরুদ্ধে লেগে যাবে। কি আমার রাসূলের ঘরে তুমি হিট করছো, আল্লাহর ঘরে তুমি হিট করছো। পুরো মুসলিম কাতার কুয়েত দখলের সময় সাদ্দামের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব লেগে গেছে না, আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়েছিল। এটাও একটা খেলা ছিল আমেরিকার। এটা নিয়ে আমি কথা বলেছি পূর্বে, আর নতুন করে বলতে চাই না। তো এই পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছে যে ওই নেতা কাকুর দেশটি চেয়েছিল আমেরিকা আর তারা এসে যুদ্ধটা শুরু করবে এবং আরবকে এই যুদ্ধে নামিয়ে দেবে ইরানের বিরুদ্ধে। তারা কামড়াকামড়ি করবে, তারা অস্ত্র বিক্রি করবে, দূর থেকে শুধু ঘি ঢালবে। আর এরা একে, একে নিজেরা গুতাগুতি করে ধ্বংস হবে। শেষ সময়ে এসে গ্রেটার ইসরায়েল তৈরি করবে মিস্টার নেতানিয়াহু। অর্থাৎ আরব যখন ইরানের হামলায় দুর্বল হবে, আরবের হামলায় ইরান যখন দুর্বল হবে, ২ পক্ষ যখন দুর্বল হবে, তখন তারা ঢুকে যাবে আস্তে, আস্তে করে। মিশর দিয়ে ঢুকবে, জর্ডান দিয়ে ঢুকবে, সৌদি আরবে ঢুকবে, লেবাননে ঢুকবে। যেখান থেকে তাদের গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা, সেখান থেকে তারা ঢুকে পড়বে। এইভাবে তাদের মূল পরিকল্পনা সাজানো ছিল। কিন্তু আরবের বুদ্ধিমান মানে আরবের রাজারা এই তুরস্ক বা পাকিস্তান বা মালয়েশিয়া আরো যে রাষ্ট্র ইরানের যেই বড় রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, বোদ্ধারা আছেন, তারা এই জিনিসগুলোকে প্রতিনিয়ত বিশেষ করে রজব তৈয়ব এরদোয়ান প্রতিদিন বলছে এই তথ্যটি। বারবার ফোন করছেন আরবের নেতাদের কাছে যে, "তোমরা এটা করো না। আসো ইরানের সাথে আলোচনা করে আমরা যুদ্ধটা বন্ধ করি। কিন্তু তোমরা যুদ্ধে জড়ায়ও না।" কারণ এটা ওদের খেলা। শেষ পর্যন্ত সৌদি আরবের প্রিন্স অর্থাৎ আমাদের বর্তমান ক্রাউন প্রিন্সের ভাই এবং কাতারের সাবেক গোয়েন্দা প্রধান, এরা প্রত্যেকে নিজেরা বলছে এই যুদ্ধটা ইসরায়েলের। ইসরায়েল আমাদের সাথে ইরানের সাথে যুদ্ধ তৈরি করে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়। আমরা এই ফাঁদে পা দেব না। অর্থাৎ আরো বুঝে গেছে যে খেলাটা কারা খেলছে। অর্থাৎ ইসরায়েলের খেলাটা বুমেরাং হয়ে গেছে। ইসরায়েল সেই খেলাটা সফল হতে পারেনি। দর্শক, এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যে ট্রাম্প তার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। প্রতিদিন তার নতুন কথা শুনে আমেরিকানরা ৭০-৮০% তাকে বিশ্বাস করে না। আর ইরান বলছে যে এরকম একজন লোকের সাথে আমরা আসলে আর কোন আলোচনা করতে চাই না। যিনি সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকেলে একটা বলে, রাতে একটা বলে। এবং তিনি প্রতিদিনই বলে আলোচনার কথা। আবার তিনি একটু পরেই হুমকি দেয় হামলা। এরকম লোকের সাথে আমরা আসলে আলোচনা করতে চাই না। যদি কোন গ্রান্টার থাকে এগিয়ে আসো। কারণ আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনা ভিন্ন। যারা বাস্তবে তারা যা বলছে তা তাদের পরিকল্পনা নয়, তাদের ভিন্ন পরিকল্পনা আছে। কে বলছে এটা? ইরান। পাশাপাশি সৌদি এটাও বলছে যে হজের মধ্যে যেন কোনো আক্রমণ শুরু না হয়। এতে পুরো বিশ্ব মুসলিমের হজ্জে একটা বড় বাধা সৃষ্টি হবে। তো সবকিছু মিলে এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে যে ইরান কোনোভাবে এ হামলা হতে দেবে না, যেমন আরব রাষ্ট্র তেমনি। আমেরিকাকে যুদ্ধ শুরু করতে দিচ্ছে না তেমনি। আবার ট্রাম্প পারছে না ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েও নিজের যুদ্ধে জড়াতে। কারণ এটার হিসেব-নিকেশ ভিন্ন হয়ে যাবে। তবে ইসরায়েল যেকোনো সময় ফলস ফ্লাগ অপারেশন বা যেকোনো সময় অ্যাটাক করে ইসরায়েল মার্কিন স্বীকৃতি নিয়ে ইরানের বিরুদ্ধে নেমে যেতে পারে। এই প্রস্তুতিটাও তাদের মধ্যে আছে। অর্থাৎ মূল খেলা এখন শুরু হচ্ছে। কারণ ইরানের
প্রস্তাবনা আমেরিকা মেনে নেয়নি। আমেরিকার প্রস্তাব ইরান মেনে নেয়নি। যদিও ট্রাম্প বারবার বলছে যে আমাদের মধ্যে আলোচনা হয়ে গেছে এই সেই ব্লা, ব্লা, ব্লা। এখানে অনেক ফেক আছে, অনেক ২ নম্বরই আছে, অনেক কি বলবো মিথ্যার খেলা আছে। তো মিথ্যার খেলার বিরুদ্ধে ইরান তার সত্যিকার পারফেক্ট প্রজ্ঞার খেলাটা শুরু করছে। যে খেলাটা এখন ট্রাম্পকে নিয়ে ইরান খেলছে। বাট ট্রাম্প যে লাস্ট ট্রুথ সোশ্যাল এ যে পোস্ট করছেন তাতে তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি যেকোনো সময় আক্রমণ করতে পারেন। সে আক্রমণের হুমকি পাল্টা জবাব আবার ইরান দিয়েছে যে আমরা প্রতিদিন শত্রুকে সবচেয়ে বড় আঘাত করার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। তার মানে ইরান তার প্রতি মুহূর্তের মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় যা করণীয় সেটা করেই সেই ভাষায় তাকে আবার জবাব দিচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।